একজন ইন্টার্ন চিকিৎসকের কাজ কি 24 আওয়ার ডিউটি করা হসপিটালে? শুধুই কি তাকে ডিউটি করতে হবে এবং রোগী দেখতে হবে? আর কি কোনো কাজ শেখার কি কোনো উপায় আছে? যেমন একজন প্রশ্ন করেছেন যে আপু, আমি ইন্টার্নশিপের কাজ কিভাবে শিখতে পারি? আবার অনেকে বলেছেন ইন্টার্নশিপের ডিউটি করেই কুল পাচ্ছি না, আমি কাজ কিভাবে শিখবো? কাজ শেখার তো টাইম আমি পাচ্ছি না। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রদিয়া আফরিন। আজকে আমি কথা বলবো একজন ইন্টার্ন চিকিৎসক তার ইন্টার্ন লাইফটাকে কিভাবে কাজে লাগাতে পারে এবং একজন দক্ষ চিকিৎসক হিসেবে ভবিষ্যতে নিজেকে আত্মপ্রকাশ করতে পারে। একজন মেডিকেল শিক্ষার্থী ফাইনাল পাস করার পরে তার যে প্রথম চিকিৎসক হিসেবে যে ধাপটি শুরু হয় সেটি হচ্ছে ইন্টার্নশিপ। এই ইন্টার্নশিপটাকে 3 ভাগে বিভক্ত করা হয়: একটি মেডিসিন ওয়ার্ড, সার্জারি ওয়ার্ড এবং গাইনি ওয়ার্ড। এই 3টি ওয়ার্ডে তাকে 3 রকমের কাজ শিখতে হয়। প্রথমে যদি কেউ মেডিসিন ওয়ার্ড দিয়ে তার ইন্টার্নশিপ শুরু করে, তাহলে তার জন্য রোগীর রোগ নির্ণয় করা এবং রোগীর সাইন সিমটমস অনুযায়ী রোগীর রোগ ধরতে পারাটা অনেক সহজ হয়। তাই বলে আমি বলছি না সার্জারি বা গাইনি ওয়ার্ড দিয়ে শুরু করলে সে রোগ ধরতে পারবে না। এক একটি ওয়ার্ডের কাজ এক এক রকম হয়ে থাকে। আজকে আমি কথা বলবো মেডিসিন ওয়ার্ডে একজন ইন্টার্ন নিজেকে কিভাবে দক্ষ করে তুলতে পারেন এবং রোগীর সহজেই রোগ নির্ণয় করতে পারেন। কিন্তু তাই বলে এমন নয় যে সার্জারি বা গাইনি ওয়ার্ডে কাজ শুরু করলে আপনি কাজ শিখতে পারবেন না। আসলে এক একটি ওয়ার্ডের কাজের ধরন এবং কাজের প্যাটার্ন এবং রোগী পুরোই আলাদা। আজকে আমি কথা বলবো মেডিসিন ওয়ার্ডে আপনি নিজেকে কিভাবে দক্ষ একজন ইন্টার্ন হিসেবে গড়ে তুলতে পারেন। আমরা জানি মেডিকেলের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মেডিসিন। এখানে বিভিন্ন রকমের রোগী আপনি পেয়ে যাবেন, এমনকি সার্জারি রোগী প্রথমে এসে মেডিসিনে ভর্তি হয় এবং পরে আমরা তাকে সার্জারি রেফার করে থাকি। এখন আসেন, মেডিসিনে আপনি একজন ইন্টার্ন হিসেবে কি কি কাজ শিখতে পারেন। একজন চিকিৎসক হিসেবে হাতের কাজ জানাটা খুবই জরুরি। এমন না যে আপনি ভবিষ্যতে সার্জারিতে যেতেও পারেন বা গাইনিতেও যেতে পারেন, অবশ্য মেডিসিনেও ক্যারিয়ার করতে পারেন, কিন্তু তাই বলে এই কাজগুলো যে শিখতে হবে না এমন নয়। প্রতিটি কাজই আপনাকে শিখতে হবে একজন নর্মাল চিকিৎসক হিসেবে। প্রতিটি ওয়ার্ডে, যেমন মেডিসিন ওয়ার্ডের কথা যদি আমি বলি, প্রতিটি ওয়ার্ডে সপ্তাহে মেডিকেল কলেজ ভেদে নির্দিষ্ট একটা দিন থাকে যেটাকে বলা হয় অ্যাডমিশন ডে। এই দিনটাকে যদি আপনি সর্বোচ্চ কাজে লাগাতে পারেন আপনি নিজের কাজ শেখার জায়গা হিসেবে, তাহলে আমি বলবো আপনি ভবিষ্যতে একজন ভালো চিকিৎসক হতে পারবেন। কিভাবে? আসুন বিশ্লেষণ করি। একটি অ্যাডমিশন ডেতে অনেক রকমের রোগী ভর্তি হয়। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয় মেডিসিনে পয়জনিং এর রোগী। এছাড়াও আছে স্ট্রোকের পেশেন্ট, হার্টের পেশেন্ট, যেগুলো মাদার ওয়ার্ডে প্রথমে ভর্তি হয়, পরবর্তীতে আমরা এগুলোকে সাব স্পেশালিটিতে আমরা রেফার করে থাকি। একজন ইন্টার্ন চিকিৎসক হিসেবে অ্যাডমিশন ডেতে আপনি কি কি কাজ শিখতে পারেন। প্রথমে আপনার কাজ হবে যেই স্ট্রোকের পেশেন্টটাকে আপনি রিসিভ করেছেন বা দেখেছেন, সেই পেশেন্টটার যাবতীয় সকল কাজ আপনার নিজের হাতে করা। কিভাবে আপনি নিজের হাতে করবেন? যেমন একজন পেশেন্ট আসলে তাকে আমরা নর্মালি, যদি স্ট্রোকের পেশেন্ট হয় তাকে বিভিন্ন স্যালাইন দেওয়া হয়, ডায়রিয়ার পেশেন্ট হলে আমরা স্যালাইন দিয়ে থাকি, এবং স্যালাইন দেওয়ার জন্য আপনাকে এটার প্রসিডিউর আপনাকে শিখতে হবে। একটা স্যালাইন কিভাবে লাগানো হয়, একটি ক্যানুলা কিভাবে করা হয়, এবং রোগীকে অ্যান্টিবায়োটিক কিভাবে দেওয়া হয়, একটা ইনজেকশন কিভাবে দেওয়া হয়, বাটারফ্লাই ক্যানুলাতে কিভাবে ইনজেকশন দেওয়া হয়। এছাড়াও স্ট্রোকের পেশেন্টকে আমরা সচরাচর সব ক্ষেত্রে আমরা যেটা দিয়ে থাকি, যদি আনকনশাস পেশেন্ট থাকে তার ক্ষেত্রে আমরা এনজি টিউব করি, ক্যাথেটার করি, সামটাইমস অক্সিজেন দিয়ে থাকি। সুতরাং এই কাজগুলো আপনাকে নিজের হাতে শিখতে হবে অ্যাজ অ্যান ইন্টার্ন। এখন প্রশ্ন হচ্ছে, আপু আমি এই কাজগুলো কিভাবে শিখবো? আমার তো লজ্জা লাগে। আসলে চিকিৎসক হিসেবে যদি আপনি নিজেকে প্রুভ করতে চান এবং আপনি যদি একজন দক্ষ চিকিৎসক হয়ে উঠতে চান, তাহলে আপনাকে লজ্জা, ঘৃণা, ভয় এই 3টি থাকা যাবে না। আপনাকে সবার আগে নিজেকে ওপেন আপ করতে হবে। যেমন একটি রোগীর ক্যানুলা, যে রোগীটাকে আপনি রিসিভ করেছেন, সেই রোগীর ক্যানুলাটা আপনি নিজে হাতে করেন। এটা আপনি কিভাবে করবেন? সিস্টাররা নর্মালি ক্যানুলা করে থাকে। সিস্টারদের যদি আপনি বলে থাকেন যে আপু এই ক্যানুলাটা আমি করতে চাই, সিস্টাররা কখনো আপনাকে মানা করবে না। তারা দিনে অসংখ্য ক্যানুলা করে থাকে, সেটা নিয়ে তারা কখনো আপনার সঙ্গে হিংসা করবে না, বরং আপনাকে তারা ডেকে নিয়ে গিয়ে শিখাবে যে ভাইয়া বা আপু আসেন, আমরা ক্যানুলা করতে যাচ্ছি। এছাড়াও এই রোগীটারই এনজি টিউব, ক্যাথেটার আপনি নিজে হাতে করেন, যাতে আপনি মিনিমাম, যদি অ্যাডমিশনের দিন আপনি মিনিমাম 5টা করে ক্যানুলা এবং 5টা করে এনজি টিউব নিজে হাতে করেন, দ্বিতীয় দিন থেকে দেখবেন যে আপনি নিজেই এটা পাচ্ছেন। আপনাকে কেন বলছি এগুলো শিখতে? কারণ ভবিষ্যতে যখন আপনি উপজেলায় কাজ করবেন বা আপনি যদি নিচে কোনো একটা প্রত্যন্ত এলাকায় মেডিকেল অফিস হিসেবে কাজ করেন, এগুলো আপনাকে নিজে হাতে করলেও করতে হতে পারে। এজন্য আগে থেকে নিজেকে দক্ষ করে গড়ে তুলুন, তবে আপনি একজন ভবিষ্যতে ভালো চিকিৎসক হতে পারবেন। মেডিসিনের মাদার ওয়ার্ডে অসংখ্য পরিমাণ কাজ আছে। আপনি চাইলে যে কোনো রোগীর পাশে দাঁড়িয়ে একটা রোগীকে যদি আপনি যে কয়দিন সেই রোগীটা ভর্তি থাকে তাকে অবজার্ভ করেন, তার চিকিৎসা সম্পর্কে দেখেন, তাকে প্রতিদিন অবজার্ভ করেন, তাহলে আপনি তার বিভিন্ন উন্নতি অবনতি নিজে চোখে দেখতে পারবেন।
এজন্য আপনাকে প্রত্যেকটা রোগীকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে, কারণ একমাত্র ইন্টার্ন লাইফে আপনার জীবনের একমাত্র ধাপ যেখানে আপনি শিখতে পারবেন। ভুল করলেও আপনাকে সিনিয়ররা শিখিয়ে দেবে। এরকম সুযোগ আপনি আপনার পুরো চিকিৎসা জীবনেও আপনি পাবেন না। এবার আসি মাদার ওয়ার্ডে আর কি কি কাজ থাকে ক্যানুলা ক্যাথেটার পড়া ছাড়াও। মাদার ওয়ার্ডে বিভিন্ন রেসপিরেটরি মেডিসিনের রোগী ভর্তি হয়ে থাকে, যারা প্লুরাল ফ্লুইড ডিফিউশন নিয়ে আসে। এছাড়া পেরিটোনিয়াল ফ্লুইড থাকে, তাদের পেটে অনেক বেশি অ্যাসাইটিস থাকে। এইসব পেশেন্ট আসে যাদের ক্ষেত্রে আমাদের বিভিন্ন কাজ থাকে, যেমন এই পেশেন্টটার কিভাবে প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করা হয়, কিভাবে পেরিটোনিয়াল ফ্লুইড অ্যাসপিরেশন করা হয়। এগুলো যদি পুরো ইন্টার্ন লাইফে অন্তত আপনি একবার করে থাকেন, তাহলে অন্তত আপনার নির্দিষ্ট একটা জ্ঞান হবে যে একটা প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করতে গেলে আপনি আপনার সিরিঞ্জটা কোথায় ফুটাবেন, কোন অ্যাঙ্গেলে ফুটাবেন, কোথায় ফুটালে আপনার এটা লাংসকে পায়ার্স করবে না। সুতরাং আপনাকে এই বেসিক জিনিসগুলো একটা হলেও শিখে যেতে হবে ইন্টার্ন লাইফে। এমন না যে এটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে না বা লাগতেও পারে, কে বলা যায়, ভবিষ্যৎটা কেউ আমরা দেখি। এবার আসেন আমি কিছু সাব স্পেশালিটি ওয়ার্ড নিয়ে কথা বলবো। মেডিসিনের মাদার ওয়ার্ডে কাজ শেখার অনেক স্কোপ আছে যদি আপনার নিজের আগ্রহ থাকে। সবার আগে চিকিৎসক হিসেবে নিজেকে প্রস্তুত করতে হলে এবং ভবিষ্যতের জন্য নিজেকে একজন ভালো মানের চিকিৎসক তৈরি করতে হলে আপনাকে প্রত্যেকটি কাজ নখদর্পণে শিখতে হবে, এবং এর একমাত্র ক্ষেত্রই হচ্ছে ইন্টার্ন লাইফ। মেডিসিনের মাদার ওয়ার্ড ছাড়াও আরো কিছু সাব স্পেশালিটি বিভাগ আছে, যেমন পেডিয়াট্রিক্স বা শিশু বিভাগ, এরপরে আছে হেপাটিক বিভাগ, রেনাল বিভাগ, নিউরোলজি বিভাগ। এছাড়া রয়েছে গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগ। আমার মেডিকেলে এই কয়েকটি বিভাগই ছিল, এই কারণে আমি এগুলোর নামই বলছি। এছাড়া অন্যান্য বিভাগও থাকতে পারে, সেগুলো মেডিকেল ভেদে ভ্যারি করতে পারে, এবং প্রত্যেকটা বিভাগে আপনাকে মিনিমাম হলেও 7 থেকে 10 দিন আপনার প্লেসমেন্ট থাকবে ইন্টার্ন লাইফের সময়। আপনি চেষ্টা করবেন প্রতিটি সাব স্পেশালিটি ওয়ার্ডে আপনার ন্যূনতম কোনো কিছু শিখে আসার জন্য। যেমন আপনি রেসপিরেটরি ওয়ার্ডে যদি আপনার প্লেসমেন্ট থাকে, ওখানে আপনি একটা প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করা শিখতেই পারেন। যদি আপনার হেপাটিক বিভাগে যদি আপনার প্লেসমেন্ট থাকে, তাহলে আপনি ওখানে একটা পেরিটোনিয়াল ফ্লুইড অ্যাসপিরেশন শিখে আসতে পারেন। নিউরোলজি বিভাগে যখন আপনার প্লেসমেন্ট থাকবে, তখন আপনি সুন্দর করে নিজার কিভাবে করতে হয় প্রতিটি জার্ক আপনি বারবার দেখে দেখে শিখতে পারেন। এছাড়াও রয়েছে গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগ। গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে অনেক কাজ থাকে, সেখানেও আপনি বিভিন্ন কিছু শিখতে পারেন, যেমন পেরিটোনিয়াল ফ্লুইড অ্যাসপিরেশন করা আমি শিখেছিলাম গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে। এবার আসুন অন্যতম স্পেশাল ওয়ার্ড, সেটা হচ্ছে পেডিয়াট্রিক্স ওয়ার্ডে আপনি কি কি কাজ শিখতে পারেন। মনে রাখবেন, একজন অ্যাডাল্ট এবং একজন শিশুর মধ্যে অনেক পার্থক্য আছে, পরিমাপের পার্থক্য, এবং অবশ্যই আমি বলবো প্রত্যেকটা কাজেরই পার্থক্য আছে। জিনিস একই কিন্তু পরিমাণ কম। এজন্য আপনাকে পেডিয়াট্রিক্স ওয়ার্ডে খুবই সতর্ক থাকতে হবে, কারণ একজন অ্যাডাল্টের থেকে একজন শিশুকে আপনাকে বেশি যত্ন সহকারে আপনাকে চিকিৎসা দিতে হবে। পেডিয়াট্রিক্স ওয়ার্ডে আপনি হাতে কলমে কি কি শিখতে পারেন, যেমন বাচ্চাদের ক্যানুতে আপনি শিখতে পারেন ক্যানুলা করা। বাচ্চাদের ভেইন খুবই থিন এবং খুবই চিকন হয়ে থাকে, সুতরাং আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে এটা শিখতে হবে। অনেকে চিন্তা করতে পারেন, বাচ্চাদের হাতে ক্যানুলা করা কেন শিখবো, আমি তো পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করবো না। তারপর আমি বলবো, একটা না হয় জীবনে পড়ে আসলেন, সমস্যা কোথায়। এছাড়াও আছে স্ক্যাল্পে, আমরা বাচ্চাদের যখন ভেইন পাওয়া যায় না নর্মালি হাতে পায়ে, তখন আমরা স্ক্যাল্পে ক্যানুলা করে থাকি। এটাও যদি ভাগ্য আপনার ভালো হয়, তাহলে আপনি এটাও শিখে আসতে পারেন। এছাড়াও স্ক্যানিতে বাচ্চাদেরকে কিভাবে ম্যানেজমেন্ট করা হয়, ওজন অনুযায়ী বাচ্চাদেরকে ফ্লুইড কিভাবে দেওয়া হয়, প্রতিটি জিনিস আপনাকে সুন্দর করে শিখতে হবে। স্ক্যান ওয়ার্ডে আপনাকে একটা বাচ্চার হিস্ট্রি ঠিকভাবে নিতে হবে। হিস্ট্রি নিতে গেলে বাচ্চার কিভাবে তার জন্ম হয়েছে, কখন জন্ম হয়েছে, তার মায়ের থ্যালাসেমিয়া ছিল কিনা, বা মায়ের কোনো কোমরবিডিটি ছিল কিনা, এগুলো সম্পর্কে আপনাকে ডিটেইলস ধারণা নিতে হবে। সিসেপ্টিসেমিয়ার বাচ্চা আপনি কিভাবে ম্যানেজ করবেন, আপনাকে এটা জানতে হবে। একটি জন্ডিসের বাচ্চা কতক্ষণ ফটোথেরাপি দেবেন, কিভাবে ফটোথেরাপি দেবেন, প্রত্যেকটি জিনিস আপনাকে স্ক্যান ওয়ার্ডে শিখে আসতে হবে। এবার আসুন, আপনাকে আর কি জিনিস, বেসিক জিনিস শিখতে হবে মেডিসিন ওয়ার্ডে, আমি সেগুলো বলছি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আপনাকে রোগীর কাউন্সিলিং শিখতে হবে। মেডিসিন ওয়ার্ডে প্রতিদিন অসংখ্য রোগী মারা যান, এবং প্রত্যেকটা রোগীকে আপনাকে মৃত্যুর আগে এবং পরে অবশ্যই কাউন্সিলিং করতে হবে। একটা ডেথ সার্টিফিকেট লেখা শিখতে হবে, একটি ছুটির কাগজ লেখা শিখতে হবে, কিভাবে ছুটির কাগজ লিখবেন, এগুলো আপনাকে খুবই সুন্দর করে শিখতে হবে। কারণ যে কোনো মেডিকেল কলেজ বা মেডিকেল হসপিটাল থেকে যখন একটা রোগীকে ছুটি দেওয়া হয়, কোনো কাগজ তার সঙ্গে থাকুক আর না থাকুক, ওই ছুটির কাগজটি তার সঙ্গে সারা জীবন থেকে যাবে। এমনকি এই ছুটির কাগজ দেশ বিদেশ পর্যন্ত চলে যেতে পারে। এজন্য আপনাকে একটি রোগীর ছুটি অত্যন্ত সতর্কতার সঙ্গে লেখা শিখতে হবে। একটি রোগীর ওষুধের ডোজ অবশ্যই বারবার আপনি সিনিয়রদের কাছ থেকে শুনে লিখবেন এবং সেভাবেই শিখবেন। একটা রোগী কতদিন ওষুধ পেলো, কতদিন এরপরে পাবে, এগুলো আপনাকে ডিটেলসে জেনে আপনাকে শিখতে হবে এবং চিকিৎসা দিতে হবে। এখন কথা হচ্ছে ইন্টার্নশিপে আমি নিজেকে প্রস্তুত করব পরবর্তী জীবনের জন্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন একটা রোগীর কাউন্সিলিং করা,
এগুলো কখনো আপনি বইপত্রে পাবেন না। আপনার সিনিয়রদের কাছ থেকে দেখে শিখতে হবে একটা রোগীকে আপনি কিভাবে কাউন্সেলিং করবেন, কারণ একটা রোগী অনেকাংশেই সুস্থ হয়ে যায় কাউন্সেলিং এর মাধ্যমে। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ডের কথা আমি বলিনি, সেটা হচ্ছে সাইকিয়াট্রি বিভাগ। সাইকিয়াট্রি বিভাগে আপনি কাউন্সেলিং শিখতে পারেন। যে কোনো একটা রোগীকে সাইকিয়াট্রিস্টরা কিভাবে কাউন্সেলিং করে আপনাকে এটা অত্যন্ত ধৈর্যের সঙ্গে শিখতে হবে, কারণ সাইকিয়াট্রি বিভাগে অনেক অনেক রোগী থাকে, অনেক ক্রিমিনালরা থাকে জেলখানার ভিতরে, যাদের সঙ্গে আপনি সাজা কিভাবে কাউন্সেলিং করছে বা একটা রোগীর সঙ্গে কিভাবে তারা কন্ডাক্ট করছে, এটা আপনাকে দেখে শিখতে হবে এবং সেভাবে আপনার নিজেকে গড়ে তুলতে হবে। এখন আসুন আমি বহির্বিভাগ নিয়ে কিছু কথা বলবো। একজন ইন্টার্নের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ শুধু ইনডোরে নয়, তাকে আউটডোরেও মাঝে মাঝে কি দেখতে হবে যে সেখানে হঠাৎ করে একজন রোগী যদি কোনো সিমটমস নিয়ে আসে, কোন রোগীকে আমরা ইনডোরে রেফার করব এবং কোন রোগীকে আমরা ইনস্ট্যান্ট চিকিৎসা দিয়ে বাসায় পাঠাবো। এগুলোও শেখা একজন ইন্টার্নের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। এভাবে যদি আপনি নিজেকে গড়ে তুলতে পারেন মেডিসিন ওয়ার্ডে, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে একজন ভালো মেডিসিন স্পেশালিস্ট তো বটেই, বরং আপনি একজন ভালো চিকিৎসক এবং দক্ষ করে নিজেকে তুলতে পারবেন। মেডিসিন ওয়ার্ডে আপনি নিজেকে যতটা দক্ষ করে তুলবেন, আপনি সার্জারি গাইনিতে আপনি নিজেকে ততটা দক্ষ হিসেবে প্রমাণ করতে পারবেন। নিজের হাতের কাজ শেখার জন্য কখনো লজ্জা করা যাবে না। ওয়ার্ডের খালা মামা যারা আছেন, যারা এগুলো প্রতিনিয়ত করেন, তাদের সঙ্গে আপনাকে অবশ্যই সখ্যতা গড়ে তুলতে হবে এবং তাদের কাছ থেকে আপনার কাজ শিখতে হবে। একজন হার্টের রোগীর ইসিজি আপনি নিজে হাতে করবেন, যাতে করে আপনি এরপরে যে কোনো রোগীর ইসিজি নিজে হাতে করতে পারেন। বলা তো যায় না ভবিষ্যতে আপনার মায়ের ইসিজি আপনার নিজের হাতে করতে হতে পারে। সুতরাং প্রত্যেকটি রোগীকে গুরুত্বের সঙ্গে দেখুন এবং প্রত্যেকটি রোগীর সাইন সিমটমসের সঙ্গে আপনি আপনার বইয়ের পড়াশোনা মেলান, তাহলে দেখবেন যে আপনার ইন্টার্ন লাইফ সহজ হয়ে গিয়েছে এবং মেডিসিন ওয়ার্ড থেকে যেদিন আপনি অন্য ওয়ার্ডে যাবেন, সেদিন আপনি আত্মতৃপ্তির সঙ্গে অন্য ওয়ার্ডে প্রবেশ করতে পারছেন এবং আপনার নিজের জ্ঞান এবং নিজের কর্মদক্ষতা আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছেন। সার্জারি ওয়ার্ড সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো যে একজন সার্জনের কি কি কাজ করা উচিত বা একজন ইন্টার্ন হিসেবে একটা সার্জারি বিভাগে আপনার কি কাজ হতে পারে এবং কি কাজ শিখতে পারেন। ধন্যবাদ সবাইকে। সবাই ওয়ার্ড পেজটাকে ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।